আব্দুল জলিল সাহেব কিন্তু হি ওয়াজ এ প্লান্ডারার। ওখানে মারোয়ারিদের সাথে যত ইন্ডিয়ানদের সব জিনিসপত্র পাচার করা সব জলিল সাহেব করেছে। বেশ কিছু টাকা লুটও হয়েছে। বগুড়ার ট্রেজারি থেকে গাজীউল হক সাহেবের মতো লোক উনিও টাকা লুট করেছেন। আপনার বঙ্গবন্ধু ও তো উনি কিন্তু পাকিস্তান আন্দোলনে একজন সরওয়ার্দী সাহেবের প্রধান কর্মী ছিলেন। উনি, এটা শুনতে খারাপ শোনাবে, উনি খুব দাঙ্গাবাজও ছিলেন। উনি হিন্দুদের কিছু কিছু ক্ষেত্রে মারপিটও করেছেন, অনেক ক্ষেত্রে তাদের বাঁচিয়েওছেন। আমরা তো কিন্তু অনেক বিহারীদের আমরা মেরেছি, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। সবারই মধ্যে ছিল কে বড় নেতা হবে, বঙ্গবন্ধু যার ফিরে আসবে এটা কেউ মনে করে নাই। বঙ্গবন্ধুকে তো মারার জন্য সব ব্যবস্থা হয়েছিল, কবরও খোঁড়া হয়েছিল, কর্মযজ্ঞ ঘটেছে, সেটার প্রধান নায়ক কিন্তু বঙ্গবন্ধু অবশ্যই। কিন্তু বঙ্গবন্ধু তো পশ্চাতে ছিলেন। তাজউদ্দিনই এটা আপনার ইয়ের মতো, আপনি মনে করতে পারেন সারথীর মতো রথকে এগিয়ে নিয়ে গেছে। 25শে মার্চের আগে আওয়ামী লীগের ব্যাপারে আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। একটি বই, একটি ইতিহাস, মুক্তিযোদ্ধা ও সাবেক সিএসপি কর্মকর্তা ওয়ালিউল ইসলামের ৭১-এর রীতিকথা নিয়ে আমরা কথা বলবো লেখকের সঙ্গে। এই বইয়ে এমন কিছু আছে, এমন কিছু অজানা বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে যা অতীতে অন্য কোনো লেখক করেননি। ওয়ালিউল ইসলাম, আপনার বই নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমে আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। স্বাধীনতার 5 দশক পর হলেও আপনি এমন একটি বই লিখেছেন যে বই জাতিকে নতুন ভাবনার খোরাক যোগাবে, নতুন চিন্তা করতে শেখাবে এবং ইতিহাসের নির্মোহ আলোকপাত আমরা ঘটতে দেখেছি এই বইয়ে। এই বইটি, প্রথম যে প্রশ্ন, এই বইটি লিখতে এতদিন পরে এই বইটি লিখতে আপনি আগ্রহ বোধ করলেন কী করে, কেন? দেখুন, এই বইটি আমি লিখেছি ৭৬-৭৭ সালে। প্রথমে তো আমি ৭১-এর পরে ৭২-এ আমি বিয়ে করলাম রাফি আক্তার ডলিকে। উনি রাজনীতি করতেন এবং সংসদে এমপি ছিলেন। তার ফলে আমি যে লেখাগুলো লিখেছি সেগুলো আমি ছাপানোটা খুব একটা উপযুক্ত বিবেচনা করিনি। তাতে তার রাজনৈতিক এক অবস্থানে অসুবিধা হতো, সেজন্য আমি ওটা চুপচাপ রেখে দিয়েছিলাম। পরে যখন বঙ্গবন্ধু মারা গেলেন, জিয়াউর রহমান সাহেব আসলেন এবং তার সাথে তার দুজন সহকর্মী যারা তার ডান হাত বাম হাত রূপে বিবেচিত হতেন, মেজর মঞ্জুর আর মেজর নুরুল ইসলাম, ডাকনাম শিশু ভাই ইউনিভার্সিটিতে আমাদের 1 বছর সিনিয়র ছিলেন, খুবই ঘনিষ্ঠ ছিলেন। তারা দুজন, আমি তখন সেক্রেটারিয়েটে চাকরি করি এস্টাবলিশমেন্ট ডিভিশনে, যেখানে আপনার জনপ্রশাসন, আমাকে বললেন যে তুমি খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছো, খুব ভালো এখানে থাকো, আমরা যা বলবো তাই করবে। তো আমি বললাম যে এটা তো সম্ভব না, আমার সেক্রেটারি যা বলবে আমি তাই করব। আপনারা আমার সেক্রেটারিকে রাজি করাবেন, তারপরে আমি, আমার সেক্রেটারি যদি আপনারা যেটা বলেন না বলে আমি কখনোই করব না। তো যাই হোক, তারা সেটাই করতেন। আপনারা তখন সচিব কে ছিলেন? আব্দুর রহিম সাহেব, পুলিশের, যিনি বঙ্গবন্ধুর সচিব ছিলেন। অনেকে মনে করে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে তার সম্পর্ক আছে, আমি সেটা মনে করি না। আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম একদম সামনাসামনি, উনি কেঁদেই দিলেন। উনি বললেন যে ওয়ালিউল ইসলাম, আমি কি কাউকে, এমন একজন লোককে যিনি আমাকে নিজের ছেলের মতো আদর করে অনেক সময় খাইয়েও দিয়েছেন, তাকে মারতে পারি? আমি যে না স্যার, লোকে বলে, সেই জন্য বলে যে না, লোকে জানে না এটা। আচ্ছা, আমরা বইয়ে আসি। জি। যে তারপর আপনি বইটি চূড়ান্ত পর্যায়ে কিভাবে নিয়ে? আমি বইটা লেখার, যখন এটা করলাম, ছাপানোর কথা চিন্তা করলাম, তখন আমার আকবর আলীর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আকবর আলী খান, উনি তো খুব ভালো লেখক। জি। উনি বই যেগুলো লিখেছেন অত্যন্ত এখন সুপঠিত, এখনও ওর চাহিদা আছে। উনি বেঁচে নিয়ে দুর্ভাগ্যবশত। আকবর আলী খানকে আমি বললাম যে আকবর, আমি একটা বই লিখেছি, এটা ছাপিয়ে দিতে চাই। ও বললো যে আমাকে একটু দেন, আমি পড়ি, কিছু এডিটিংয়ের দরকার যদি হয়। তো
তো আমি দিলাম, উনি কোনো এডিট করলেন না, আমাকে বললেন যে আপনি ছাপিয়ে দেন, দেরি করবেন না, দেরি করলে কিন্তু চাহিদা কমে যাবে। এটা কোন সালে? এটা হলো আপনার 1984-85 সালে। আমি কিছুদিন অস্ট্রেলিয়া ছিলাম। নুরুল ইসলাম শিশু আমাকে বলল যে তুমি দেখো এখানে তোমার স্ত্রী রাজনীতি করতে, তো কে কোন ঝামেলা করে এই ডালিম টালিমেরা, তুমি বরঞ্চ বিদেশে চলে যাও, একটা চাকরি তোমাকে আমরা দিয়ে দিতেছি। তো আমি ওই চাকরি নিয়ে চলে গেলাম। দূতাবাসে? দূতাবাসে না, আলাদা ওই পাটকলের জিনিসপত্র বিক্রি করার জন্য। আমি টোটালি আপনার ছিলাম, মানে দূতাবাসের সাথে আমার সম্পর্ক ছিল ওই পাসপোর্টটা রিনিউ করা, এছাড়া আর কোনো কাজ ছিল এটা কি 70 দশকের শেষ দিকে? 78 সাল থেকে 83 সালের মে মাস পর্যন্ত আমি প্রায় 5 বছর 2 মাস অস্ট্রেলিয়া ছিলাম। তো আপনাকে যে কথা বলছি, আমি দেখতাম তাজউদ্দিন সাহেবের কথা। তাজউদ্দিন সাহেব সকালে উঠে ওনার ছিল আপনার 2টা লুঙ্গি ছিল, একটা জামা ছিল। মানে 71 মুক্তিযুদ্ধের সময়ের কথা বলছেন? তখন উনি বাড়িতে হয়তো ওনার জামা কাপড় ছিল, উনি নিয়ে যেতে পারেননি, আর নিয়ে গেলেও ওনার স্ত্রী নিয়ে গেছে, ওগুলো ওই বাসায় থাকতো। উনি সকালে উঠে নামাজ পড়ে উনি লুঙ্গি তো 2টো, একটা তো উনি যেটা ব্যবহার করেছেন সেটা ধুয়ে টুয়ে ভেতরেই শুকোতে দিতেন, পেছন দিকে পেছনে বারান্দায় নিজেই নিজের কাপড় পরিষ্কার করতেন। তারপর জামাটা উনি ধুয়ে আপনার ওই গেঞ্জি গায়ে দিয়ে বসে থাকতেন। যখন 9টা বাজতো, অফিসের লোকজন আসতেছে, তখন জামাটা উনি পরতেন, একটু ভেজা থাকতো কিন্তু শুকিয়ে যেত গায়ে। এটা আমি তাজউদ্দিন সাহেবকে দেখেছি। তাজউদ্দিন সাহেব কিন্তু বাংলাদেশের, যদি আপনার 71-এ যে ঘটেছে, কর্মযজ্ঞ ঘটেছে, সেটার প্রধান নায়ক কিন্তু বঙ্গবন্ধু অবশ্যই, কিন্তু বঙ্গবন্ধু তো পশ্চাতে ছিলেন, তাজউদ্দিনই এটা আপনার মতো আপনি মনে করতে পারেন সারথীর মতো রথকে এগিয়ে নিয়ে গেছে। এটা কি আপনি 25শে মার্চের আগের কথাই বলছেন না? আমি বলছি আপনার 25শে মার্চের পরের কথা। 25শে মার্চের আগে আওয়ামী লীগের ব্যাপারে আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। আমি তো সংবাদের গ্রুপে, আমরা মানে বামপন্থী গ্রুপে ছিলাম। আপনি কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছেন? আমি তার সদস্য হইনি। আমাকে বলেছিলেন, আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমাকে বলেছিল ফরহাদ ভাই যে তুমি 2 টাকা দিয়ে শিক্ষা পত্রিকা নাও এবং কিছুদিন অবজারভার থাকবে, তারপর ফেলো ট্রাভেলার, তারপরে স্টেজ বাই স্টেজ আছে, তো তারপরে পার্টি সদস্য হবে। তো আমি বললাম আমার কোনো দরকার নাই। তা আপনার নেতা ছিলেন মোহাম্মদ ফরহাদ? হ্যাঁ, মোহাম্মদ ফরহাদ। কাজী জাফরের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা, এখন আসি, আপনি মুক্তিযুদ্ধ যখন শুরু হয় সে সময় আপনি মাগুরার এসডিও ছিলেন। এসডিও ওই মুক্তিযুদ্ধের শুরুর কথাটা যদি একটু বলেন। সাব ডিভিশন ছিল। জি। মুক্তিযুদ্ধে আপনি কিভাবে গেলেন? আপনার মুক্তিযুদ্ধে আমি দেখলাম যে মার্চের প্রথম থেকে যে এখন আপনার বঙ্গবন্ধু তো উনি কিন্তু পাকিস্তান আন্দোলনে একজন সরওয়ার্দী সাহেবের প্রধান কর্মী ছিলেন। উনি, এটা শুনতে খারাপ শোনাবে, উনি খুব দাঙ্গাবাজও ছিলেন। উনি হিন্দুদের কিছু কিছু ক্ষেত্রে মারপিটও করেছেন, অনেক ক্ষেত্রে তাদের বাঁচিয়েওছেন, এবং মুসলমানদেরকে উনি হিন্দু পাড়া থেকে সরিয়ে এনেছেন। খুবই সাহসী উনি একজন ব্যক্তি। এটা আপনি 46-এর দাঙ্গার কথা বলছি। আমি দেখলাম যে এখন পরিস্থিতিটা এমন যে শেখ সাহেব, আমরা তো তখন শেখ সাহেব বলতাম, বঙ্গবন্ধু বলতাম না, বা তখন হনই নয় না, বঙ্গবন্ধু আপনার 23শে মার্চ ঘোষণা করেছে, তখনও হন নাই। তো উনি তো পাকিস্তান ভাঙবেন না, উনি পাকিস্তান ভাঙবেন না, কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে পাকিস্তান এক থাকবেই বা কী করে? কারণ ওইখানে যে মিটিং টিটিং হতো, বিভিন্ন সভা সমিতি হতো, আপনার আওয়ামী লীগের হতো, তারপরে আপনার মুসলিম লীগের 3টা দল ছিল, কাউন্সিল মুসলিম লীগ, কনভেনশন মুসলিম লীগ এবং কাইয়ো মুসলিম লীগ। তারপরে কমিউনিস্ট পার্টি ছিল 5টা। আমি আপনাকে নির্মল সেনের একটা কমিউনিস্ট পার্টি ছিল। আমি বলতাম, নির্মলদা আপনি আর আপনার মাইক, এটা হলো আপনার সদস্য। উনি হাসতেন, বলছে ওয়ালিউল ইসলাম কথা বলে যান, সেটাই হলো ইম্পর্টেন্ট। কমিউনিস্ট পার্টি আমরা তখন জানতাম যে 2টো, একটি মস্কোপন্থী, একটি পিকিংপন্থী ছিল, কিন্তু তাদের মধ্যে আবার দলাদলি ছিল। পিকিংপন্থীর মধ্যে, তখন মস্কোপন্থীর মধ্যে কোনো বিভাজন হয়নি। মস্কোপন্থীর মধ্যে আপনি বিভাজন হয়নি বললে সেটাও ঠিক হবে না, কারণ মোজাফফর সাহেব একদিকে ছিলেন, তারপরে আপনার আব্দুল হালিম সাহেব, ওই যে কুড়ে ঘর,
উনি তো আপনার কাস্তে ধানে কাস্তে নিলেন না, কাস্তে হাতুড়ি কাস্তে নেন নাই, উনি কুড়ে ঘর নিলেন। তার মানে উনি আলাদা লাইন, উনি বাংলাদেশি। আচ্ছা, কমিউনিস্ট পার্টিগুলো কিন্তু কমিউনিস্ট পার্টি প্রথমে লেখে কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান, কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত রাশিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কিন্তু মুজাফফর সাহেব লিখতেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে ওয়ালিউল ইসলাম, এখানে ওই কমিউনিজম চলবে না, এখানে তোমাকে নামাজ পড়ে কমিউনিজম করতে হবে। এটা কি আপনি মুক্তিযুদ্ধের পরের কথা বলছেন আমি না আগের কথা বলছি? আগের কথা। আগের কথা। তো মুক্তিযুদ্ধ যখন শুরু হলো, তখন এই পরিস্থিতি চলছে, তখন আমি ভাবলাম যে এখন আমার করণীয় কি? আমি তো সরকারি চাকরি করি, আমি যদি, এটা বই আছে, আমি যদি পাকিস্তান সরকারের বিরুদ্ধে কোনো কাজ করি, সেটা হবে আপনার মানে দেশদ্রোহিতা হবে, একটা নাফরমানির কাজ হবে। অথচ এমন একটা অবস্থা যে আমি তো দেশের সবাই যদি পাকিস্তানের পক্ষে না থাকে, আমি একা কী করব থেকে এসব যখন ভাবছি, তখন এর মধ্যে আপনার একদিন সোহরাব হোসেন সাহেব, আপনার নাম উনি এমএনএ ছিলেন, জি জি, তখন ওই মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি বলতো, আর দুজন ছিল প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, আসাদুজ্জামান পরে নেতা হয়েছিল, ওই নেত্রকোনার আসাদুজ্জামান না, মাগুরার আসাদুজ্জামান। তো উনি এবং সৈয়দ আতর আলী, উনি কলকাতায় মারা গেছেন। ওরা তিনজন আমার কাছে আসলেন, এসে বললেন যে আমাদের দুজন নেতা আসছে, একজন মোহাম্মদ আলী, একজন রহমত আলী, ওরা একটু ঝিনাইদহ যাবে, আপনার গাড়িটা যদি দেন, কারণ এই যদিও মাত্র 23 মাইল না 22 মাইল, কিন্তু এটা যেতে যেতে ওদের অনেক কষ্ট হবে, ওরা অনেক পরিশ্রান্ত। আপনি যে নিয়ে যান, জিপ নিয়ে যান, কিন্তু ফেরত আনবেন। তো ওরা ফেরত এনেছে। ও, আপনি তখন জানেন না যে ওই রহমত আলী আর মোহাম্মদ আলী হচ্ছেন তাজউদ্দিন আহমদ এবং আমিরুল ইসলাম? না, পরে যখন জানলাম আমি সোহরাব সাহেবের কাছ থেকে, তখন ভাবলাম যে এটা একটা আইরনি, ইতিহাসের আইরনি থাকে না, যে মোহাম্মদ আলী করেছে, যে রহমত আলী যিনি পাকিস্তানের কনসেপ্ট তৈরি করেছেন, ইনি পাকিস্তানের কনসেপ্ট ভাঙছেন, আর যে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানকে পিতৃত্ব দিয়েছেন, তিনি এখন পাকিস্তানকে স্টিল বর্ন করছেন, মানে মেরে ফেলছেন। এই হলো অবস্থা আর কি। না, তারপর আপনি ওপারে গেলেন কিভাবে? ওপারে গেলাম যখন এটা শুরু হলো, তখন আমি ভাবলাম যে আমার করণীয় কি। তো আমি চাইলাম যে যশোরে তো আমরা প্রতি সপ্তাহে একদিন যেতে হতো, ডিসি সাহেব মিটিং করতেন, এসডিওরা, তখন বড় জেলা ছিল তো যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা সহ আর সদর, তো চারটা এদের এসডিওদের নিয়ে উনি বসতেন, এবং ডেভেলপমেন্ট একটা মিটিং হতো, তারপর রেভিনিউ একটা মিটিং হতো, 6টা মিটিং মাসে। তো আমিও যেতাম। তো এখন ভাবলাম যে যাই। তখন আমি যখন রওনা হব, তখন আমাকে এলাকার আওয়ামী লীগের নেতারা বলল যে দেখো এসডিও সাহেব, আপনি যদি যেতে চান তাহলে এই দিক দিয়ে গেলে পাকিস্তান আর্মি তো আপনাকে ধরে ফেলবে। আর কুষ্টিয়াতে পাকিস্তান আর্মির একটা কোম্পানি গেছিল, তাদেরকে বাংলাদেশি পুলিশ এবং ওসমানের লোকরা, মেজর ওসমানের লোকরা, ইপিআরের, উনি ডেপুটেড ছিলেন, মেরে ফেলেছে। আপনাকেও মেরে ফেলতে পারে, না মানলেও আপনাকে তো অ্যারেস্ট করবেই, যা আপনি যাবেন না। তখন আমি আপনার ওই সীমাখালি দিয়ে একটা রাস্তা আছে, এখন মেজর হয়েছে, ওদিক দিয়ে আপনার ওই নড়াইল হয়ে সীমাখালি দিয়েই খুলনা চলে যায়। এখন তো 4 ঘন্টায় যাওয়া যায় পদ্মা সেতু হওয়াতে। তো আমি সীমাখালি পর্যন্ত গেলাম, তখন ওখানে লোকজন বলল যে এসডিও সাহেব, স্যার বলে ওরা, তখন তো স্যার বলতো এসডিওকে, আপনি আর যাবেন না, এখানে কিন্তু গুলিগোলা শুরু হয়ে গেছে, আপনাকে দেখলে আপনাকেও মেরে ফেলবে। তখন আমি চলে আসলাম। আস্তে আস্তে আমি চিন্তা করলাম, আমি এখন কি করি, আমার কর্তব্য কী? আমি যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, এটা হবে বিদ্রোহ। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। তখন আমি জিপের, আমার ছিলেন হিন্দু, আকুলকে বললাম, আকুল, আমি তুমি করে বলি না সাধারণত কাউকে। তো বলল, আপনি এটা খুলে ফেলেন, হুডটা খুলেন। আমি ওখানে ওই ভায়না
একটাই রাস্তা, মাগুরার রোড, ওই ঢাকা খুলনা রোডে। তো ওখানে আপনি দাঁড় করান, তখন তো সন্ধ্যার সময় সবাই আড্ডা টাড্ডা মারতেছে, ছাত্ররাও এখনও পড়তে যায় নাই ঘরে। আমি উঠে দাঁড়িয়ে বললাম যে আমি এরকম ওয়ালিউল ইসলাম, আমার বাবার নামে এই, মায়ের নামে এই, আমি পাকিস্তানের রেজিডিও ছিলাম, আজকে থেকে আমি বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করলাম। এবং বাংলাদেশ সরকার আপনারা জানেন যে 10ই এপ্রিল গঠিত হয়েছে, এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষে মাগুরায় বাংলাদেশের এসডিও হিসাবে, বাংলাদেশ সরকারের এসডিও হিসাবে কাজ শুরু করলাম। এই হলো আমার আরম্ভ। মানে তখনও পাকিস্তানি সেনাবাহিনী মাগুরায় যায়নি, বেরোয়নি। সীমান্ত পার হলেন কবে? সীমান্ত পার হলাম, আমি মাহবুবের সাথে যোগাযোগ হলো। মাহবুব বলল যে ওয়ালি, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে একটা কাজ করতে হবে, তোমার কাছে ওই যে আনসার ট্রেনিংয়ের জন্য 400 রাইফেল আর 10,000 303 গুলি থাকে, এগুলো 303 রাইফেল পুরানো আমলের, ওগুলো তোমার দিয়ে দিতে হবে। তাহলে আমি দেবো। তো 2-3 দিন আমি দেবো করে ঘুরছিলাম যে পাকিস্তান আর্মি যদি আসে আর আমি যদি দিয়ে দেই এর আগে, তাহলে আমাকে তো তার মেরে ফেলবে, তার চেয়ে আমি একটু সময় নেই। তখন মাহবুব বলল, ওয়ালি তৌফিক আমার এখানে আসে, তৌফিককে দিতেছি। তৌফিক বলল যে ওয়ালি ভাই, আপনি তো আমার মুরব্বী অফিসার, 3 বছর সিনিয়র, তো আপনাকে যদি আমি এসে এখন এই আপনার খুলে, ট্রেজারি খুলে এই এগুলো দেই, অস্ত্রগুলো, এটা খুবই লজ্জার ব্যাপার হবে। আমি কি আসবো না আপনি দেবেন? আমি দিয়ে দেব। তারপরে আমি তো ধরুন একটু চিন্তায় পড়লাম। তো তৌফিক বলল ঠিক আছে, আমরা কালকে পর্যন্ত আপনাকে সময় দিলাম, পরশু আমরা কিন্তু এসে যাব, আপনি চিন্তা করেন, আমাদের লোক কিন্তু সেখানে আছে। আমি বললাম যে এখানে কিন্তু নকশালও আছে। বলে যে নকশাল তো পরের কথা, আগে আমরা পাকিস্তানিদের সামলাই, তারপর আমরা নকশাল সামলাবো। তারপর আমি চিন্তা করতেছি, আমার একজন ছিলেন সেকেন্ড অফিসার বলে, আপনার সাধারণত সাব ডিভিশনগুলোতে 4 জন অফিসার থাকতো, একজন আপনার এসডিও, একজন এডিশনাল এসডিও বড়গুলোতে, আপনার সেকেন্ড অফিসার, একজন থার্ড অফিসার, আর একজন থাকতো ওই হেডকোয়ার্টার সার্কেল অফিসার। তো যাই হোক, আমি আপনার রহিম সাহেবকে ডাকালাম, আর অরুণ কুমার অধিকারী ছিল, আমি আগে থেকে চিনতাম, সে ছাত্র ইউনিয়ন করতো। হিন্দুরা তো সবই আপনি জানেন যে ছাত্র ইউনিয়ন করতো, ছাত্রলীগও আপনার ঢুকতে পারেনি। তো আমি ওদেরকে ডাকালাম। তো আমি আব্দুর রহিম সাহেবকে বললাম যে এখন তো আমি বলে দিয়েছি, কি করি বলেন তো। এদিকে আবার সৌরভ সাহেব এসে গেছে, আসাদুজ্জামানও। সৌরভ সাহেব তো মানে মাথায় পানি দিতেছে। আমি যে কী হলো সৌরভ সাহেব? বলে যে আমার তো মাথা ঘুরে গেছে, হাই ব্লাড প্রেশার, আমি একটু শুয়ে থাকি। আমি যে ঠিক আছে, এখানে ইজি চেয়ার আর নিয়ে আসতেছি, ইজি চেয়ারে আপনি শুয়ে থাকেন। বলে যে আপনি এটা কি করলেন? আমরা অস্ত্র কি করব না করবো এগুলো আমরা করব, এখন আপনি অস্ত্র দিয়ে দিলে সব তো নকশালরা নিয়ে যাবে, এবং নকশালরা তো ওই মাউসুদকের মতো আমাদেরকে মারবে আগে। মানে উনি অস্ত্র দিতে না করলেন? না, উনি অস্ত্র দেওয়ার একদম বিরুদ্ধে ছিলেন, আমি বইতে লিখেছি এটা। জি। তো আমি বললাম যে দেখেন, এখন এটা তো দিয়ে দিয়েছি। রহিম সাহেব বলল, দেখেন আমি তো এসডিও সাহেবকে অনেক আগের থেকেই না করতেছি, উনি তো আমার কথা শুনেন না, উনি তো মৌলানা ভাসানীর লোক, উনি আগেই তো অস্ত্র দিয়ে দিতেন, আমি ঠেকাই রাখছি, তো কালকে একটা ব্যবস্থা করব। আসলে তার সাথে কিন্তু আমার অস্ত্র দেওয়ার ব্যাপারে কোনো কথা হয়নি। পরের দিন সকালে আমরা এক কাজ করলাম, কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন হলে তখন পাকিস্তানের নিয়ম ছিল একটা কন্ট্রোল রুম খোলা। কন্ট্রোল রুম মানে একটা খাতা একজন ডিউটিতে থাকে, উনি ইভেন্টসগুলো লেখেন, আর এসডিওকে, থানা, ডিসিকে ইনফর্ম করেন, কমিশনার এ পর্যন্ত। কমিশনার আর ডিসি ডিসাইড করবে সৈন্য লাগবে কিনা, বা এডিশনাল পুলিশ লাগবে কিনা, বা অন্য কোনো সাপোর্ট সেক্রেটারিয়েট থেকে লাগবে কিনা। তো আমি সকালে উঠে যখন নাস্তা খেয়ে অফিসে আসলাম, তখন দেখি অরুণ কুমার আর আব্দুর রহিম দুজনই আছে। ওই স্যার চলেন যাই, ওই অফিসার্স ক্লাব আছে সেখানে যাই, ওইখানে লোকজন জড়ো হয়েছে, অস্ত্র নেবে। তবে স্যার আমি কিন্তু একটা কাজ করব, আপনি কোনো চুপচাপ থাকবেন, আমি আওয়ামী লীগের যারা আনসার ট্রেনিং প্রাপ্ত, কারণ অস্ত্র চালাইতে তো ট্রেনিং লাগবে, নাহলে তো নিজেই মারা যাবে,
তো আমি শুধু আওয়ামী লীগের আনসারদের ওই আনসারদের দেব যারা আওয়ামী লীগের, যাতে কোনো কমিউনিস্ট বা বামপন্থী এটা না পায়। উনি কিন্তু তাই দিলেন। এবং এই 400 দেওয়ার পরেও দেখা গেল অনেক আওয়ামী লীগেররাই হইচই শুরু করলো যে তখন আমরা বললাম যে আমরা অস্ত্রের দাবি করতেছি মাহবুব সাহেবের কাছে, তোমরাও চলো, অস্ত্র আমরা পাবো। তো মাহবুব আর বেশি অস্ত্র দিতে পারেনি, আরও 50-60টা দিয়েছিল, সেগুলো দিয়ে আমরা কিছু কাজ করেছি। 17 এপ্রিল মুজিবনগর, অর্থাৎ তখন এটার নাম ছিল বৈদ্যনাথ তলা। বৈদ্যনাথ তলায় আপনি দেখেন বৈদ্যনাথ তলায় মুজিবনগর সরকার, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ নিল, শপথ অনুষ্ঠানে আপনি ছিলেন। যদি কিছু আমি সেই স্মৃতি থেকে বলেন। আমি যখন এই কাজগুলো করছি, এই যে অস্ত্র নিয়ে আমরা একটা এদিকে ঢাকার দিকে কিছু লোক রাখছি, তারপরে আবার যশোরের সীমাখালির ওখানে লোক রাখছি যে আমরা এদেরকে বাধা দেব এবং যুদ্ধ করব, তখন লেফটেন্যান্ট মতিউর রহমান, উনি এডুকেশন করেছিলেন, লেফটেন্যান্ট মতিউর রহমান, উনি আগরতলা মামলায় আসামি ছিলেন বঙ্গবন্ধুর সাথে। উনি আসলেন, কামাল সিদ্দিকী ওনাকে পাঠালো যে আমার কাছ থেকে কিছু বুলেট টুলেট নেওয়া যায় কিনা, বা রাইফেলও যদি পাওয়া যায়। আমি বললাম যে এটা তো মাহবুবের কাছে যেতে হবে, তো চলেন আপনি আজকে থাকেন, কালকে আমরা মাহবুবের কাছে যাব। সকালে শুনে খুব হইচই, দৌড়াদৌড়ি, কি যে পাকিস্তান আর্মি এসে গেছে। আমি তো ভয়ে এত নার্ভাস হয়ে গেলাম, আমি বিছানায় শুয়ে গেলাম। তো কতক্ষণ পরে মতিউর রহমান সাহেব আসছে, বলে যে ডিসি এসডিও সাহেব, কোনো পাকিস্তান আর্মি টার্মি আসে নাই, এরা ভয়ে এগুলো বলতেছে, ওই যে একটা রাইফেল থেকে একটা আওয়াজ বেরিয়ে গেছে, গুলি। আপনি চিন্তা করেন না, চলেন আমরা এখন মাহবুব সাহেবের কাছে যাই। তো আমরা মাহবুবের ওখানে গেলাম, গিয়ে দেখলাম, এটা 14 তারিখ, গিয়ে দেখলাম যে মাহবুব দুটো রিকললেস রাইফেল দখল করে ফেলেছে। রিকললেস রাইফেল হলো বড় আপনার মর্টার জিপের উপরে, এবং একবার গুলি করে ওটা জায়গা থেকে সরে যায়, তার ফলে শত্রু ওটাকে আবার সাথে সাথে যে গুলি করে তাতে মারতে পারে না। এটা খুব ইউজফুল। 17 এপ্রিল, 17 এপ্রিল না, এটা 14 এপ্রিলের কথা। না, 17 এপ্রিল, 17 এপ্রিলের কথা বলি আমি। তারপরে 14 তারিখ, 15 তারিখে এদিকে আমাকে মতিউর রহমান সাহেবই বলল যে এসডিও সাহেব, আমাকে উনি এসডিও সাহেবই বলতেন, অথবা আলিউল ইসলাম সাহেব বলতেন, যে এখন আর থাকার কোনো মানি নেই, আমি আর ফিরে যাব না। কামাল সিদ্দিকী সাহেবকে আমি একটা খবর পাঠিয়ে দেব, উনি যেতে এসে আমাদের সাথে যোগ দেন, আর আমি আর আপনি চলেন মাহবুব সাহেবের কাছে যাই। তো আমি তখন বললাম যে দেখেন, এতদিন আমি বলেছি মাগুরাবাসীদের যে আমরা যুদ্ধে জিতবই, এখন যদি আমি চলে যাই তারা আমাকে বাধা দেবে। তো মতিউর রহমান বলে যে না, এটা দেবে না, কারণ আপনি বিদেশি। আমি তার মানে আমি বিদেশি হব কেন, আমি তো বাঙালি। বলছে না না, আপনি এই এলাকার লোক না, আর আপনি এসডিও, আপনি এখানে লুকিয়েও থাকতে পারবেন না, আপনি বরঞ্চ মাহবুবের সাথে চলে যান। আর আমি ওই এলাকার লোক না, আমি থাকবো না এদের সাথে। আমি কাউকে বিশ্বাস করি না, বিপদে পড়লে মানুষ নিজের বাপকেও বিক্রি করে দেয়। উনি এটা একটা কথা বলছিলেন, আমার সারা জীবন মনে থাকবে। না, মানুষ নিজের বাপকেও বিক্রি করে। তো আমি আর উনি ইয়েতে গেলাম, এই আপনার ঝিনাইদা গিয়ে দেখি কেউ নাই। ওখানে দানেশ বলে একটা আপনার ইয়ে ছিল, ওই হুডলাম মতো আর কি, এই রাস্তায় ছিনতাই টিনতাই করে। তাকে বললাম কি হয়েছে, বলে যে আরে ইয়ে করতে গেছে মাহবুব সাহেব, তো পাকিস্তান আর্মিরে বিট করে দিছে, উনি যুদ্ধ করতেছে, আপনারা থাকেন, আপনাদের খাওয়ার আমি ব্যবস্থা করি। সে খাওয়ার ব্যবস্থা করলো, আমি খেয়েটে একটা সিগারেট টিকিট ধরিয়েছি। এমন সময় দেখি মাহবুব, তারপরে আপনার আর ওনার সাথে মেজর কি নাম ওনার, মঞ্জুরের সাথেই ছিল মেজর, উনি ওই আসলেন। ওরা এসে তখন বললেন যে আমাদের তো এখন যেতে হবে, খাবার কি আছে তাড়াতাড়ি দাও। ওনারা খেলেন, আমি আর খেলাম না, আমি তো কিছুক্ষণ আগে খেয়েছি। তারপর ওনারা সবাই, মাহবুব তার লোকজন নিয়ে যে অস্ত্রশস্ত্র সে জোগাড় করেছিল সেগুলো নিয়ে চুয়াডাঙ্গা গেল। আমরা ভোরে ভোরে চুয়াডাঙ্গার একটু আগে শেষ রাতে পৌঁছালাম। চুয়াডাঙ্গাতে কেউ নাই। কি ব্যাপার, বলছে চুয়াডাঙ্গাতে পাকিস্তান আর্মি এয়ার রেড করেছে, এখানে তো আমাদের কোনো অ্যান্টি এয়ারক্রাফট কিছু নেই, সেজন্য ওসমান সাহেব চলে গেছেন ইন্ডিয়ার দিকে।
আমরা আবার চললাম, ভোরবেলা গিয়ে পৌঁছালাম তৌফিক আলাহির ওখানে, মেহেরপুর। তৌফিক আলাহি বলল, আমাকে দেখে সে খুব বলল যে ওয়ালি ভাই আপনি আসছেন, আপনাকে রাখি কোথায়? এখানে তো নুরুল কাদের সাহেব তার ফ্যামিলি নিয়ে, আমার সব রুম দখল হয়ে গেছে, আমি কোনো রকমে বারান্দায় আছি, আর আমি তো এখন ক্যাপ্টেন হয়ে গেছি। আমি তার মানে বলছি একটু পরে দেখবেন আমি করে উর্দিপুরে আসবো, আপনি তো যশোরে, আপনি তো অ্যাপিউলেট চেনেন, সুতরাং অসুবিধা হবে না আপনার বুঝতে। আমি দেখি কিছুক্ষণ পরে সে নিয়ে আসছে, বলছে আপনার চা নাস্তা রেডি, আপনি আপনার বন্ধু উনি আসেন, আপনারা খান, আর আমি এখন যাই মেজর ওসমানের কাছে যাই রিপোর্ট করি, আমি আর মাহবুব। তো তারা দুজন চলে গেল, আমি ওখানে নাস্তা খেতে গেলাম। নুরুল কাদের সাহেবের সাথেও দেখা হলো না। তো আমি তৌফিক তার পিয়নকে বলে গেছিল আমাদেরকে একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওইখানে আবার ওই ছিল আপনার গঙ্গা জিকে প্রজেক্ট ছিল, আপনার খেয়াল আছে? জিকে প্রজেক্টের অনেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের বাড়ি ছিল। এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাড়িতে বিছানা টিছানা করা, সারা রাত ঘুমায়নি, আমি ঘুমিয়ে গেলাম। মতিউর রহমানও ঘুমালো। তো ঘুমের থেকে উঠে দেখি ওর একটা দেয়ালে ঘড়ি ছিল, দেখি 11টা বাজে। তো আমি উঠে মুখটা ধুয়ে ব্রাশ করব কি, কোনো রকমে হাত দিয়ে ঘষে টষে মুখ মুছে টুছে বেরোলাম। দেখে মতিউর রহমান একজনের সাথে কথা বলছে, পরিচয় করিয়ে দিলেন, আব্দুর রব বগা মিয়া, খুব রসিক লোক, পাবনার খুব রসিক লোক। বগা ভাই আমি আর উনি করছি। তো দুপুরবেলা আবার গেলাম তৌফিকের বাসায় খাওয়া দাওয়া অনুষ্ঠানে গেলেন কিভাবে? তারপর শুনেন, রাত্রিবেলা ও যখন করছি, খাওয়া দাওয়া হয়েছে, এরপরে তখন নুরুল কাদের বলল, ওয়ালিউল ইসলাম কালকে তুমি খুব সকালবেলা আসবে, কারণ কাজ আছে। আর উনি আবার, আমরা যে সন্ধ্যায় পৌঁছলাম, ইন্ডিয়া বর্ডার ক্রস করলাম, এটা আপনার বইতে খুব ক্লিয়ারলি লেখা আছে। তখন বর্ডার ক্রস করার পরে আমরা নদিয়ার, ওরা জেলা শাসক বলে, আমরা প্রশাসক বলি, ওর কাছে গেলে উনি বললেন যে আপনি এশিয়ান ডিসি সাহেব ফ্যামিলি নিয়ে, আপনার জন্য তো আমি সার্কিট হাউসে জায়গা করে দিতে পারবো, আমার 2টো রুম আছে, হয়ে যাবে, কিন্তু এসডিও সাহেবের তো 7-8 জন লোক, উনি ডাক বাংলোতে থাকতে হবে, একটাই মাত্র কামরা, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমি খাবার এখন এত রাতে কাউকে রাঁধতে বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আপনি না খেয়েই থাক। আমরা যখন ওখানে গেছি দেখি সোহরাব হোসেন সাহেব এসে উপস্থিত। আমি বললাম যে কি সৌরভ ভাই, কী ব্যাপার? তখন ভাই বলি, তখন তো আমি আর ক্ষমতায় নাই। তো আপনার বলে যে এসডিও সাহেব, আমি তো এখানে শুনলাম যে থেকে মাগুরা থেকে লোক আসছে, যশোর থেকে, তো ভাবলাম আমাদের এলাকার কোনো খবর পাওয়া যায় কিনা, তো যাকে আপনারা আসছেন চলেন আমি কিছু খাওয়া দাওয়া জোগাড় করা যায় কিনা। আমি যে বাসায় আছি সেখানে বাসিমা খুব ভালো, গিয়ে খটখট করতে করতে দেখে একটা ডাক্তারের বাড়ি। তো ডাক্তার তো গভীর রাতে অনেক সময় কল আসে, উনি উঠলেন, কি ব্যাপার? বলে সৌরভ, বললো সৌরভ আমি, তুই এত রাত্রে? তাই সে ঘুমায় পড়। বলছে আমার সাথে আমার আরও 7-8 জন মেহমান আছে। বলছে এখন এদেরকে কে খাওয়াবে? তো মাসিমা বললো যে না, আমি ডিম সিদ্ধ আলু ভর্তা করে দেই, বাবা তোমরা খেয়ে একটু মেজে শুয়ে থাকো। তো মেজে মাদুর পেতে উনি খাওয়ালেন, আবার মাদুরটা পরিষ্কার করে আমরা রাত্রে শুয়ে থাকলাম। পরের দিন ভোরে আমি নুরুল কাদেরের কাছে গেলাম, আর এরা তো সব আমার সাথেই ছিল। গেলে পরে নুরুল কাদের খুব রাগারাগি, যে তুমি এতক্ষণ দেরি করতেছে কেন? ডিসি বারবার ফোন করতেছে যে আমাদেরকে শপথ গ্রহণ হবে, গভর্নমেন্ট তো ফর্ম করেছে 10 এপ্রিল, এখন শপথ হবে বাংলাদেশের ভিতরে বৈদ্যনাথতলা বলে একটা এরকম পকেটের মতো আছে, সেখানে পাকিস্তান আর্মি বম্বিং করতে পারবে না, তাহলে ইন্ডিয়াতে ঢুকে পড়বে, তারা মারা পড়বে, তো তুমি চলো। এমন সময় দেখে না গাট্টা গোট্টা করে পরিচিত চেহারা একজন লোক ঢুকলো, একদম, আরে ঝিলু রে, ঝিলু বলে আরে ব্রোজেন, তখন বুঝলাম যে এটা ব্রোজেন দাস। তো আমি তখন ওনাদের সাথে গেলাম, ও ঝিলু ভাই, ওনার ফ্যামিলি, ওবায়দুল্লাহ সাহেব এডিশনাল কমিশনার, ওর 2 মেয়ে স্ত্রী, ওদেরকে নিয়ে উঠলেন, আমি ব্রোজেন বাবুর সাথে উঠলাম, আর আমার এই 7-8 জন একেবারে জ্যাম প্যাকড। এটা আমার গাড়ি, বুঝলেন, ব্রোজেনবাবু গাড়ি আনেন নাই, ব্রোজেনবাবুর গাড়ি আছে কলকাতায়,
তো গেলাম বৈদ্যনাথ তলায়। বৈদ্যনাথ তলায় গিয়ে দেখি সব রেডি, ইয়ে আপনার তাজউদ্দিন সাহেব আসছেন, তো নজরুল ইসলাম সাহেব, কামরুজ্জামান সাহেব, মুশতাক সাহেব, ওসমানী সাহেব, এরা সবাই আছেন, ক্যাপ্টেন মনসুর আলী। ওসমানী আসেন নাই, ওই যে ওসমানী তো না, ওসমান আসেন নাই, ওসমানী আসছে। ওসমানী আবার চিনতে পারিনি আমি, গোফ কেটে ফেলছে। ওই যে পাকিস্তান আর্মি গোফ দিয়ে চিনে ফেলবে, ওইখানে রব সাহেবও ছিল, ওনার যে সেকেন্ড ইন কমান্ড। তারপরে শপথ অনুষ্ঠান হলো। এখানে নজরুল সাহেব খুব ভালো বক্তৃতা দিতেন, সৈয়দ নজরুল, উনি একটা খুব লম্বা বক্তৃতা দিলেন। তাজউদ্দিন সাহেব বেশি লম্বা বললেন না, কারণ ওনাকে মাঝে মাঝেই কানের কাছে আসিয়া একজন বলে যে এখনই চলে যেতে হবে। আর বিশেষ করে আপনার মুশতাক সাহেব খুব আপনার আনসেটেলড এই সমস্ত কাজে, উনি চাইছেন না মনে হলো এই কাজটা অগ্রসর হোক। তো যাই হোক, তখন ওনারা চলে গেলেন ওই ব্যারাক আছে, ব্যারাকে। ওই অনুষ্ঠান তো দেশি বিদেশি অনেক সাংবাদিক ছিলেন, অনেক সাংবাদিক ছিল, জি অনেক সাংবাদিক ছিল। তারা সব অনুষ্ঠানের পরপরই চলে গেছে, ওনারা খালি খাওয়া দাওয়ার জন্য বসেছেন। তা আমরা আর খাওয়া দাওয়া করবো কি, আমি ব্রজেন্দা বসে গল্প করতেছি। এমন সময় ওই ছিল, একটা পুলিশ ছিল, পিয়ন নুরুল কাদের, এসে বললো যে স্যার আপনাকে ডাকতেছে। আমি গেলাম, তখন বললো, তাজউদ্দিন সাহেব বললো যে নুরুল কাদের, আপনারা একটা কাজ করেন, আপনারা সেক্রেটারিয়েট করতে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট চায় যে আপনারা স্বাধীনতা ঘোষণা করেছেন এবং এটা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, আমিও বলেছি সে কথা, আপনিও সে কথা বলবেন, এবং কালকে থেকেই আপনারা অফিস করবেন। ও স্যার জায়গা কোথায়? ও যে আগে আপনারা যান, হাই কমিশন কালকে করবে, ইন্ডিয়ানদের সাথে কথা হয়েছে, তারা কালকে জি পতাকা উল্টা দেবে। কলকাতা মিশনের যারা কর্মকর্তা তারা বাংলাদেশের পক্ষে ঘোষণা করলো, অবস্থান আনুগত্য ঘোষণা করলো। তো সেই থেকে আরম্ভ হলো আর কি। আচ্ছা, এরপরে মুজিবনগর সরকার পরিচালনার ক্ষেত্রে আপনি অনেক মানে এবার খুঁটিনাটি অনেক বিষয়ে আপনার বইয়ে আছে, উল্লেখযোগ্য বিষয় যদি একটু বলেন। আমি যেটা দেখেছি সেটা হলো, তাজউদ্দিন সাহেব চাইতেন যে স্বাধীনতা অবশ্যই আসতে হবে, বাংলাদেশ স্বাধীন হতে হবে, কিন্তু তার মানে এই নয় যে বঙ্গবন্ধুর জীবনের বিনিময়ে না। আর মুশতাক এটাকে একটা প্লয় হিসাবে নিল। সে বলল যে তাজউদ্দিন বলছে তোমরা কি স্বাধীনতা চাও না বঙ্গবন্ধুকে চাও? আমরা তো স্বাধীনতা চাই না, আমরা বঙ্গবন্ধুকে চাই। যদি স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুকে হারাতে হয়, আমরা সেটা হারাবো না। তো আমি বলতাম তাজউদ্দিন কিন্তু সেটা বলে না। আমি নিজেদের মধ্যে বলতাম, আকবর আলীও তাই বলতো, বলছে এটা হলো মুশতাকের চালাকি। আর মুশতাকের ওখানে কামাল সিদ্দিকী প্রাইভেট সেক্রেটারি ছিল। কামাল সিদ্দিকী করতো কি, প্রত্যেক দিন মুশতাকের সাথে যারা দেখা করতে আসতো তার একটা তালিকা তাজউদ্দিনকে দিত, এবং সে তালিকায় প্রায় দেখা যেত 10-15 দিন পর পর ওই যে কনসাল অফিস আছে, কনসুলেট, তারা এসে ওনার সাথে পরামর্শ করছে। এবং যে জন্য মুশতাক যাবে, স্যুট টুট তৈরি করে ফেলেছে, কামাল সিদ্দিকও স্যুট করে তৈরি করেছে, তার সাথে যাবে শীতের দেশ, ওই জাতিসংঘে যেতে পারেনি। মুশতাক খুব অসন্তুষ্ট। আচ্ছা, আগস্টে যে এই ষড়যন্ত্র, যেটাকে কলকাতা ষড়যন্ত্র বলে, যে মোস্তাক, মাহবুব আলম চাষী এদের নেতৃত্বে তারা মার্কিন মিশনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন যাতে পাকিস্তানের সাথে একটা সমঝোতা হয় এবং বঙ্গবন্ধু মুক্তি পান। আপনারা কি তখনই জেনেছিলেন যে এরকম চক্রান্ত? আমাকে এটা কামাল সিদ্দিকী বলেছিল। কামাল সিদ্দিকী সরাসরি আমাকে বলেনি, ও এসে তো আকবরকে সব কথা বলতো। আকবর বলতো যে দেখো কামাল, এগুলো নিয়ে বেশি কথাবার্তা বলো না, তোমাকে যদি সাথে যেতে বলে মুশতাক সাহেব তুমি যাবে, কিন্তু কোনো কন্ট্রিবিউট করবে না, কারণ এটা খুব দুর্যোগপূর্ণ সময়, কন্ট্রিবিউট করলে সেটা তোমার বিরুদ্ধে পরে ব্যবহার করা হবে। কিন্তু মুশতাককে তো আর আপনার ইন্ডিয়ানরা যেতে দেয়নি না, ওখানে আবু সাইদ সাহেবকে, জাতিসংঘে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সাথে যে মুশতাকের যোগাযোগ এবং
পাকিস্তানিদের সাথে আলোচনার যে প্রস্তাব এটা ছিল এবং যোগাযোগ উনি মেনটেন করেছেন এবং তাজউদ্দিনও এটা অ্যালাউ করেছে এই জন্য যে তাতে বুঝতে পারতো যে মার্কিনিরা কি চায়। এটা জহুরুল কাইয়ুম তাজউদ্দিনকে বলতো, যতবারই উনি ইয়েতে গেছেন মার্কিন ইয়েতে তাজউদ্দিনকে বলে গেছেন, এসে আবার জানাতেন। ওদের জহিরুল কাইয়ুমের ভূমিকাটা খুব নেতিবাচক ছিল না। না, আমার মতে ছিল না। যদিও অনেকে মনে করেন যে জহুরুল কাইয়ুম আপনার তাজউদ্দিনের পক্ষের লোক ছিলেন না। তাজউদ্দিনের পক্ষের লোক ছিলেন না হলো সৈয়দ নজরুল ইসলাম নিজেও তাজউদ্দিনের অতটা করতেন না যে উনি নেতা হয়ে যাচ্ছেন। সবারই মধ্যে ছিল কে বড় নেতা হবে, বঙ্গবন্ধু যার ফিরে আসবে এটা কেউ মনে করে নাই। আপনার এই চাঁদপুরের যে কি নাম, মিজানুর রহমান সাহেব, চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী, খুলনার আব্দুল এম এ আজিজ, তারপরে আপনার ময়মনসিংহের উনি নির্বাচিত হন নাই, ময়মনসিংহ নুরুল আমিনের কাছে হেরে গেছিলেন। রফিকুল্লাহ চৌধুরী না, রফিকুল্লাহ নাকি রফিকুজ্জামান এরকম একটা নাম ছিল। এরা সবাই, এবং রংপুরের মুখলিসুর রহমান, মশিউর রহমান, এই দুই ভাই, তারা সবই কিন্তু যশোরের সোহরাব হোসেন, হাফিজুর রহমান নড়াইলের, মানে আওয়ামী লীগের একটু ডানপন্থী অংশ মোস্তাকের সঙ্গে ছিলেন এবং তারা তাজউদ্দিন সাহেবের বিরুদ্ধে অবস্থান ছিলেন। এমন সংসদ সদস্যদের যে প্রাদেশিক এবং কেন্দ্রীয় সংসদ সদস্যদের যে একটা বৈঠক হলো, যেখানে তাজউদ্দিন সাহেবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, সেটি পাশ হয়নি। এই সম্পর্কে যদি কিছু বলেন। অনাস্থা প্রস্তাব যে আনা হবে সেটা আগের থেকে কানাঘুষা চলছিল। তো শেখ মনি এটা একটা প্রধান প্রবক্তা ছিল, কিন্তু শেখ মনির ছিল যে শেখ মনি এটাতে যাবেই না। শেখ মনি বলল যে তারা তাজউদ্দিন এমন একটা ব্যবস্থা করছে খুব ডিপ্লোম্যাটিক্যালি যে বাংলাদেশ স্বাধীন হবে, বঙ্গবন্ধু ওখানে ফাঁসিতে যাবেন এবং সে এখানে নেতা হবে, এবং এটা মনি হতে দেবে না। এবং মনি কিন্তু ওই বৈঠকে যায়নি। এবং আমার স্ত্রী তো দাওয়াত পেয়েছে, সাজেদা আপা বলল, মমতাজ আপা ওনারা গেছিলেন, তারা বললেন যে ডলি চল। তখন বলছে আমি মনি ভাইয়ের কাছে যাই, জিজ্ঞাসা করি, কারণ আমরা তো মনি ভাইয়ের লোক। মনি বলে যে না, তুই যাস না, তুই থাক, ওইখানে গেলে নানা রকম যাওয়ার দরকার নাই, যায় নাই। কিন্তু সাজেদা আপা গেছিলেন। তো সাজেদা আপা ওখানে একটা বক্তৃতাও দিয়েছেন যে এটা আমরা কিন্তু স্বাধীনতার সাথে কোনো কম্প্রোমাইজ করব না, বঙ্গবন্ধুকে আনার জন্য আমরা সব কিছু মানতে রাজি, কিন্তু স্বাধীনতা আমাদের স্বাধীনতা থাকবে। এবং যখন বঙ্গবন্ধুকে তো মারার জন্য সব ব্যবস্থা হয়েছিল, কবরও খোঁড়া হয়েছিল, ওটা সাইকোলজিক্যাল প্রেশারের জন্য অনেকে বলেন। যাই হোক, বঙ্গবন্ধুকে যখন রিলিজ করলো ভুট্টো, তখন বলল যে দেখো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, ইয়াহিয়া কিন্তু তোমাকে মারার জন্য এই যে কবর খুঁড়ছে এখানে, মিয়াওয়ালি সই করেছে মিয়াওয়ালি জেলে, আমি এটা ঠেকিয়েছি, তুমি আমাকে কথা দাও যে তুমি পাকিস্তান কনফেডারেশন রাখবে, হাম এদার তুম ওদার। বঙ্গবন্ধু যখন আসলেন, লন্ডনে আসলেন, এসে এদের সাথে যখন দেখা হলো, আবু সাইদ চৌধুরী এবং অন্যান্যদের সাথে যখন দেখা হলো, আরও কয়জন নেতা ছিল, মানে বাংলাদেশ মিশনে ওখানে তখন প্রধান ছিলেন মতিন, প্রধান মহিউদ্দিন, করিম সাহেব ছিলেন, এস এ করিম না, পরে উনি বিএনপিতে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, বিএনপিতে যোগ দিয়েছিলেন, রাষ্ট্রদূত হয়েছিলেন। এবং আমাদের মহিউদ্দিন আহমেদ ছিলেন দ্বিতীয় সচিব, সেকেন্ড সচিব, মুফাজ্জল করিম না, উনি আপনার ওই করিম সাহেব খুব লম্বা চওড়া ছিলেন, উনি অ্যাম্বাসেডারও হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। তো এই করিম, এরা যখন রাত্রিবেলা খবর যখন আসলো, তখন মহিউদ্দিন ওনাকে ফোন করলো। উনি বললেন যে তুমি এখন, তোমার তো আর গাড়ি নাই, আমি গাড়ি নিয়ে আসতেছি, চলো যাই। তখন ওনারা গেলে হিথ্রো এয়ারপোর্টে তখন যে আপনার প্রধানমন্ত্রী ছিল, উনি নিজেই গেছেন। এটা কিন্তু প্রোটোকলে পরে উনি ওই যে দেখা করেছেন, তাকে দরজা খুলে দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন। তো ওরা সব ওখানে গিয়ে ওনাকে নিয়ে আসলো। উনি তখন শুনলেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তখন উনি বললেন
যে আমি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। না প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পরে উনি দেশে এসে উনি বলেন যে তাজউদ্দিন তুই এখন রিজাইন কর, আমি প্রধানমন্ত্রী হব। তাজউদ্দিন সাহেব একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন। উনি ওই মিসেস তাজউদ্দিনকে বলেছিলেন যে নেতা তো আমাকে গাড়িতে না বলে সবার সামনে আলাদা করে জিজ্ঞাসা করতে পারতেন যে তোরা কি করছিস এতদিন। এখন আমি তো পার্লামেন্টারি রাজনীতিতে বিশ্বাস করি, আমি প্রধানমন্ত্রী হই, তো তুই অর্থমন্ত্রী হ, তুই তো ভালো বুঝো সেগুলা। আর কাকে প্রেসিডেন্ট করা যায়, একজন নিরপেক্ষ লোক আমরা প্রেসিডেন্ট করি যাতে সবাই বুঝে টুঝে, এই অন্য কাউকে দিয়ে তো হবে না। এই হলো, এটুকু আমি দেখছি। তাজউদ্দিনের আরেকটা গুণ ছিল, উনি কথা বলতেন না, শুনতেন। এরকম এরকম করতেন, হাত এই মুদ্রাটা করতেন, শুনতেন। এবং প্রতিদিন সন্ধ্যায় উনি গড়ের মাঠে হাঁটতে যেতেন স্বাস্থ্য ঠিক রাখার জন্য। কিন্তু নিরাপত্তার বিষয়টা ছিল না। না ছিল, কিন্তু ওই যে ইন্ডিয়ান পুলিশের, সেন্ট্রাল পুলিশের চ্যাটার্জির এসপি, ওনার কয়েকজন লোক ছিল, তারা ওনাকে ওই ঘিরে থাকতো একটু দূরে দূরে। তো উনি, ফারুক আজিজ খান আমাকে নিজে বলেছেন, তার বইতেও আছে, উনি বলেছেন যে ফারুক আজিজ সাহেব, দেশে আমরা ফিরব কিন্তু দেশ বাসযোগ্য থাকবে না, হুইচ ওয়াজ এ ফ্যাক্ট। আমাদের বাংলাদেশ তো বাসযোগ্য এখনো হলো না। মানে এই কারণেই কিন্তু আপনি বলেছেন যে উট পাখির মতো হ্যাঁ, মানে নাক ডুবিয়ে থাকা ভালো। আচ্ছা, এই পন্থা সেই বিষয়ে অবলম্বন। আসি। তারপর এই বলি যে মুজিবনগর সরকারের মধ্যে, মানে প্রশাসনের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব এবং বিরোধ, এটি কিভাবে আপনারা প্রথম হচ্ছে কিভাবে জানলেন, পরবর্তীকালে প্রথমে কিভাবে মোকাবেলা দেখলাম যে করলেন? আপনার প্রশাসনের মধ্যে তৌফিক ইমাম, ডিসিদের মধ্যে এসটি ইমাম, ডিসিদের মধ্যে প্রথম আপনার বাংলাদেশ সরকারের ঘোষণা দিয়েছেন যে আমি বাংলাদেশ সরকারের ডিসি। উনি ইয়েতে ছিলেন রাঙামাটি। তারপরে যখন রাঙামাটি দখলের জন্য পাকিস্তানিরা গেল, উনি সেখান থেকে খাগড়াছড়ি চলে গেলেন। খাগড়াছড়ি থেকে রামগড় গেলেন। রামগড় না, থেকে ওইটা না, বলছি যে কলকাতায় এই আর্ট থিয়েটার রোড অথবা আমি যে মিশন বলতেছি অফিস, আপনাকে। ওই তারপরে আপনার ওখানে এদিকে আপনার নুরুল কাদের সাহেব পাবনায় ছিলেন। উনি পাবনাতে পাকিস্তান আর্মি যখন ওনাকে করে এডিসিকে ক্ষমতা দিতে চাইলো, এডিসি সেটা রিফিউজ করলো। এডিসি রিফিউজ করাতে তখন সে বলল এসডিওকে দেবে। এসডিও একজন পাকিস্তানি ছিল। তো তখন নুরুল কাদের সাহেব অস্ত্রশস্ত্র নিয়ে এবং ট্রেজারি থেকে ট্রেজারি খুলে টাকা পয়সা নিয়ে ট্রেনে করে উনি মেহেরপুরে চলে আসলেন, পুরো ট্রেন নিয়ে। ওই ব্রডগজ ট্রেন ছিল, চুয়াডাঙ্গা পর্যন্ত আসা গেছে, মেহেরপুরে আসা যায় না, মেহেরপুরে আর ট্রেন নাই। ওখান থেকে টাকা পয়সা নিয়ে বেশ কিছু টাকা লুটও হয়েছে। বগুড়ার ট্রেজারি থেকে গাজী হলক সাহেবের মতো লোক, উনিও টাকা লুট করেছেন। লুট করে কি নিশ্চয়ই সরকারকে দিয়েছেন? না, ওদের সব টাকা দেন নাই। আচ্ছা, এটা খুব লজ্জার কথা। আলম ভাইয়ের একটা বই আছে, গাজী হলকের বন্ধু আলম সাহেব, যিনি আপনার ছিলেন টি গার্ডেনের একজন বড় ব্রিটিশদের কর্মকর্তা ছিলেন। ওনার বইতে আছে যে গাজী হলক অনেকগুলো টাকা আনলো, ও যে আলম এগুলো তুই তোর বিছানার নিচে রাখ, তোষকের নিচে, আমি মাঝে মাঝে নেব। আচ্ছা, আপনারা যে মুজিবনগর সরকারে যে কাজ করেছেন, তখন ভারতীয় আমলাতন্ত্র কিভাবে আপনাদের সহযোগিতা করেছে অথবা কোনো কোনো ক্ষেত্রে বিরোধিতা করেছে? আমি বিরোধিতাটা বা খেয়াল করি, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে? বিরোধিতা খেয়াল করি নাই, তবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। নিয়ন্ত্রণও খুব বেনাইনভাবে, যেন এমনভাবে দেখাতো যে আমরা যেন পার্ক সার্কাস এলাকার বাইরে কোথাও না যাই। কারণ নকশালরা আছে, তারপরে আবার পাকিস্তানিরা আছে, বিহারি যারা উর্দু ভাষায় কথা বলে, তারা, আমরা তো কিন্তু অনেক বিহারিদের আমরা মেরেছি, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। তো এই গল্প তো আপনার ওদের কাছে গেছে, পালিয়ে অনেকে গেছে, তো ফিরে গেছে, তারা এই সমস্ত গল্প করেছে। তো আপনার এক পরিচিত এসডিও দম্পতি মারা গেলেন। হ্যাঁ, ইকবাল মারা গেল, তা নাসিম ওয়াকার এডিসি ছিল, উনি মারা গেলেন। আর আমাদেরও তো আপনার একে শামসুদ্দিন মারা গেল, শামসুল হক সাহেব মারা গেলেন, শামসুল হক খান সাহেব পাকিস্তানিরা মারল, শামসুল হক খান সাহেব মারা গেলেন। এ তো দুর্ভাগ্যের কথা, দুদিকে 7 জন মারা গেছে, পাকিস্তানি 3 জন, পূর্ব পাকিস্তানি মানে বাঙালির 4 জন। জন। আচ্ছা, তারপর আপনি তো প্রথম
মানে স্বাধীন বিজয় দিবসের আগেই, মানে 16 আমি তারিখ তো এটা- বিজয় দিবস আমি- পালন হলো, আপনি তো যশোরের জেলা প্রশাসক হয়ে আসলেন 7 না 8 তারিখেই। আমি 8 তারিখে আসলাম, জি। 9 তারিখে থেকে অফিস খুললাম। আচ্ছা, এই যে অফিস খুললেন স্বাধীন বাংলাদেশে, আপনি গেলেন পূর্ব পাকিস্তান থেকে, এই প্রথম অভিজ্ঞতাটা যদি একটু বলেন, কি অবস্থা দেখলেন, কি বৈরী পরিবেশের মুখোমুখি হলেন, আর আমি কি দেখেন, সহায়তা পেলেন আমি জনগণের? যখন গেলাম যশোরে ফিরে গেলাম, তখন আমি দেখলাম যে যশোরে কোনো লোকজন নাই। লোকজন নাই মানে পুরুষ মানুষগুলো আছে, কিন্তু বাচ্চারা এবং বুড়োরা আর ইয়েরা, পরিবার যেটা বলে, মহিলারা, তাদেরকে সব গ্রামে পাঠিয়ে দিয়েছে। তো আমি গিয়ে, আমার তো যশোরে আমি এসডিও ছিলাম, প্রবেশনার ছিলাম, তো আমি সবাইকে চিনতাম। যশোরের যারা ইলিট, তাদেরকে আমি খবর দিলাম, তো তারা একজন দুজন করে আসলেন। তো আমি বললাম যে এখন আপনারা যদি মেহরবানি করে একটু ইয়ে করেন, নিজেরা যদি বাড়ি বাড়ি গিয়ে আপনাদের বন্ধুবান্ধবরা যে কজন আছে নিয়ে আসেন। আর আমি এদিকে মাইকে আমার সাব ডিভিশনাল পাবলিক রিলেশন অফিসার যিনি মাগুরা থেকে আমার সাথে গেছেন, ওনাকে আমি এখানে ডিস্ট্রিক্ট প্রমোশন দিয়ে দিলাম নিজেই, কারণ তখন তো আপনার আর আমার উপরে কর্তৃত্ব করার কেউ কেউ নাই। নাই। তো আমি ওনাকে বললাম যে আপনি ডিপিআরও, আপনি এখন অ্যানাউন্স করেন যে এখন সভা হবে। তো সভায় আসলে ভেতরে আমাদের ইনহাউস সভা, সেখানে ঠিক হলো যে তাজউদ্দিন সাহেবরা আসতে চান, কামরুজ্জামান সাহেবও আসতে চান। তো তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেবরা আসুক আগে, ওনার একটা জনসভা করুক। তো সেই জনসভা, ওই যে ওদের আপনার ময়দান আছে, 9 তারিখ হলো। 9 তারিখে হলো আপনার সেই সভা। সেই সভাতে তাজউদ্দিন সাহেব ঘোষণা করলেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এখন এটা সময়ের ব্যাপার, ঢাকা দখল করা, যশোর পর্যন্ত আপনার ওই মধুমতি নদী পর্যন্ত এটা টোটালি ফ্রি। আর ওইদিকে আপনার হিলিটিলি এই অঞ্চল, এগুলো ফ্রি। যমুনা মধুমতি এটা পুরোটা স্বাধীন। কীর্তনখোলা নদী, যমুনা, এই যে বেল্টটা, এটা পুরোটা এদিকে স্বাধীন। পদ্মার এদিকে স্বাধীন, ওইদিকে এখনও পাকিস্তানিরা আছে, কিন্তু তারা বেশি দিন থাকতে পারবে না। ওইখান থেকে আপনার ওই খালেদ মুশাররফ আসতেছে, শওকত আসতেছে, আবার জিয়াউর রহমান আসতেছে উপর থেকে। জিয়াউর রহমান সাহেব, এটা আমি বইতে লিখেছি, যদিও জিয়াউর রহমান সাহেবের ছেলে কোনো আপত্তি জানায় নাই, আমি জানি না। বলে জিয়াউর রহমান সাহেব খুব ভালো যোদ্ধা ছিলেন, পাকিস্তানে উনি হিলালে জুরত পেয়েছিলেন 65 সালের যুদ্ধে। 65 সালের যুদ্ধে। উনি একা লাহোরকে প্রোটেক্ট করেছেন, উনি আর বাঙালি, এক কোম্পানি মাত্র, এক কোম্পানিতে কত 150-200 লোক থাকে। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু তেমন যুদ্ধ করেন নাই, তাহের যুদ্ধ করেছে, ওনার ব্যাটালিয়নে ক্যাপ্টেন ছিল, তাহের যুদ্ধ করেছে, তাহের একটা পা উড়ে গেছে, এবং তাহেরকে উনি হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন। দেখ, সেটা তো পরের। পরে যে বিষয়টি জানতে চাই, যে এই যে 9 জন সেক্টর কমান্ডার ছিলেন, 11 জন সেক্টর কমান্ডার ছিলেন, আর সেই সেক্টর কমান্ডারদের মধ্যে নিজেদের সম্পর্ক আর সামরিক নেতৃত্বের সঙ্গে বেসামরিক নেতৃত্বের দেখেন, যে বিরোধ। সামরিক নেতৃত্বের আর বেসামরিক নেতৃত্বের মধ্যে একটা জিনিস হলো, তাজউদ্দিন সাহেব এটাও অনুভব করেছেন। আমি এই ক্রেডিটটা তাজউদ্দিনকে দিই, এটা হলো তাজউদ্দিনের সবচেয়ে বড় অবদান। উনি অনুভব করেছেন যদি এই দেশে সামরিক নেতৃত্ব এসে যায়, তাহলে 12 ভূঁইয়ার দেশ হয়ে যাবে। যে যেটা দখল করবে সে সেটা আর ছাড়বে না। সে বলবে যে তোমরা আমাকে মেনে নাও, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় বীর। এটা আপনার হবে। তাজউদ্দিন সাহেব সেটা বন্ধ করার জন্য তাদের সবাইকে ডেকে বললেন, আমি 4টা সেক্টরে ভাগ করলাম। তখন 4 জন ছিল, শওকত, আপনার আপনার খালেদ মোশাররফ, জিয়া, আর ওই যে রফিক ছিল ক্যাপ্টেন। তারপরে আরও কিছুদিন পরে, 1.5 মাস পরে, উনি থিয়েটার রোডে একটা মিটিং ডাকলেন। সেখানে এদের মধ্যে অনেক বাকবিতণ্ডা হয়ে ঠিক হলো 10টা সেক্টর হবে। তখন ওই যে আপনার সুন্দরবনে জলিল বলে একজন ছুটিতে এসেছিল, সে কমান্ডো। জলিল কিন্তু খুব ভালো সোলজার ছিল, জি। কমান্ডো।
সোলজারদের মধ্যে খুব যারা পারঙ্গম তাদেরকে কমান্ডো ট্রেনিং দেওয়া হয়। সে বলল যে না, আমি তো ওখানে কাউকে যেতে দেব না, মঞ্জুরকে আমি মেরে ফেলবো যদি যায়। মঞ্জুর বলে যে ভাই, আমি আপনার ওখানে কেন যাব, আপনি যেহেতু চালাচ্ছেন আপনি চালান, একটা সেক্টর করে দেন স্যার। তখন মঞ্জুরের পরামর্শেই ওখানে সেক্টর করে দেওয়া হলো। এই আব্দুল জলিল সাহেব কিন্তু হি ওয়াজ এ প্লান্ডারার। ওখানে মারোয়ারিদের সাথে যত ইন্ডিয়ানদের সব জিনিসপত্র পাচার করা সব জলিল সাহেব করেছে। যদি উনি বলেছেন যে ইন্ডিয়ানরা বন্ধ করতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করার আগে আওয়ামী লীগ ওনার সুযোগটা নিয়েছে। আওয়ামী লীগ কেন, কমিউনিস্ট পার্টিও নিয়েছে সুযোগ, আমি বলবো। কারণ সুযোগ পেলে সবাই কিছু করতে চায়, মানে কিছু সুবিধা নিতে চায়, সুবিধা নিতে চায়। তো ওখানে এই ছিল পরিস্থিতি। তো জলিল সাহেবের আপনার বইয়ে মেজর এম এ জলিলের গ্রেপ্তারের ঘটনা উল্লেখ আছে, কামাল সিদ্দিকীর বইয়েও আছে। এবং যে কথাটাই আপনি বললেন, উনি কি পাচার বন্ধ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, না পাচার করেছে এবং অন্য আরও কেলেঙ্কারির জন্য পাচার করেছে? এবং উনি ওখানে বিহারিদের উপরে ব্যক্তিগত যে মলেস্টেশন এগুলো শুরু করলে কামাল সিদ্দিকী একটা চিঠি লিখলো বাই স্পেশাল কুরিয়ার। সে নিজে গেল, বুঝলেন, হেলিকপ্টার একটা আনিয়ে গভর্নমেন্টকে অনুরোধ করে, বিশেষ করে হেলিকপ্টার করে সে ডিফেন্স তাজউদ্দিন সাহেবের কাছে গেল। তাজউদ্দিন সাহেব বলল, কামাল সাহেব আপনি এটা ওসমানী সাহেবকে দেন। ওসমানী ইয়েকে দেখতে পারতো না, কমান্ডারগুলোকে দেখতে পারতো না, বুঝলেন, তারা তার কথা শুনতো না। তো আর ওসমানী তো আপনার লেখাপড়ায় খুব চালু ছিলেন, উনি ফিল্ডে কাজ করেননি কখনো। তখন এই জলিল সাহেবকে বললো যে হি মাস্ট বি অ্যারেস্টেড। তখন জলিলকে বলা হলো যে তুমি ইয়েতে আসো, ঢাকায় আসো, ঢাকায় তোমার জন্য এখানে হেলিকপ্টার পাঠানো হবে। খুলনাতে গেলে খুব বিপজ্জনক, ওখানে কোনো ইয়ে নেই, মানে মর্টার ফ্রি জায়গা নেই, তুমি এখানে চলে আসো। তো এখানে মাইন ফ্রি নাই, মাইন ফ্রি জায়গা নেই, মাইন ক্লিয়ার করা যায়নি। যশোরে আসো। যশোরে আসলে শহরে ঢোকার ভায়না বলছি আপনার ভৈরব নদীর ওই মোড়টায় মানে খুব গ্যাঞ্জাম। আপনি দেখবেন 4-5টা রাস্তা একত্রে আছে। সেখানে হিডি বলে, শাহাবুদ্দিন হিডি, একটা ইয়াং ম্যান, 16-17 বছরের, সে বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলছে হু আর ইউ? ইউ আর এন ইন্ডিয়ান? বলছে নো, আই এম নট এন ইন্ডিয়ান, আই এম এ পাকিস্তানি, নাও বাংলাদেশি। তারপরে ধরে আপনার যশোরে ক্যান্টনমেন্টে রাখলো। ক্যান্টনমেন্টে রাখলে মঞ্জুরের নির্দেশে না কামাল সিদ্দিকীর নির্দেশে? এটা আপনার তাজউদ্দিন সাহেবের নির্দেশে, ওসমানী সাহেবের মাধ্যমে তাজউদ্দিন সাহেবের নির্দেশে। কামাল সিদ্দিকীও এই নির্দেশ দেয় নাই এবং মঞ্জুরও এই নির্দেশ দেয় নাই। মঞ্জুর তো ছিলই না ভয়ে। মঞ্জুর কিন্তু বেসিক্যালি খুব ভয় পেয়ে যেতেন। আর উনি ওনার স্ত্রী এবং 2 মেয়ে এদেরকে ছাড়া মুভ করতেন না। উনি যে মারা পড়লেন, উনি তো মারা যেতেন না, ওনার 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে যাওয়াতে ও তাদেরকে সাথে পরের পরে আমরা 71-এ আসি। এই মেজর এম এ জলিল গ্রেপ্তারের ঘটনা আমরা জানলাম। আপনি কলকাতার মুক্তিযুদ্ধ পরিচালনাকালে সেখানকার সাহিত্যিক মৈত্রী দেবের সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন এবং একই সঙ্গে তার যে একক যে উদ্যোগ সে সম্পর্কে যদি বলেন, শরণার্থীদের পুনর্বাসন। মৈত্রীদিকে আমি দেখলাম, আমি যখন কলকাতায় গেলাম, প্রথমে আমাদের ওই হাই কমিশনে সেকেন্ড সেক্রেটারি ছিল তখন আনোয়ার করিম চৌধুরী, তার বাসায় উঠলাম। ওখানে আমরা 14-15 জন খুব তারপরে একদিন হাসান ইমাম সাহেব, ওনারা তো কলকাতার লোক, অ্যাকচুয়ালি ওনারা হলেন মুর্শিদাবাদের বহরমপুরের লোক। উনি এসে বললেন যে ওয়ালি, তোমরা এখানে এত কষ্ট করছো, কামাল তোমরা চলো আমার মামার বাসার 4 তলাটা ফ্ল্যাট, উনি তো ভাড়া দেন, নিচের তলায় থাকেন, 3 তলা ভাড়া দেন। মনসুর হাবিবুল্লাহ, উনি ল মিনিস্টার ছিলেন ওয়েস্ট বেঙ্গলে, উনি স্পিকার 47 পর এখানে আসছিলেন। জি, আচ্ছা, পরে গুলি খেয়ে ওই আপনার সাপড়া ওয়ার্ডে গুলি খেয়ে চলে গেলেন। ওনাদেরকে ডেপুট করা হয়েছিল এখানে। তো উনি ওখানে থাকো, ওখানে আমরা থাকলাম কিছুদিন। তারপরে দেখলাম যে এটা তো মামা তো এটা ভাড়া দিয়ে করেন, আমাদেরকে সকালবেলা ব্রেকফাস্ট খাওয়াতেন। তো আমরা একদিন বললাম যে মামা, এখন আমরা চলে যাচ্ছি, আমরা একটা থাকার জায়গা পেয়েছি। কোথায়? সেটা হলো
মৈত্রীদেবের এর ওখানে পাশে পাঠভবন বলে একটা স্কুল আছে, ছুটি হয়েছে 1 মাস আমরা ওখানে থাকবো, তারপরে আমরা একটা ব্যবস্থা করব। তোমাদের যদি এরপরে অসুবিধা হয় আমার এখানে চলে আসবে, আর সকালে ব্রেকফাস্ট আমাদের এখানে খাবে। আমরা বলবো যে না, ওখান থেকে আসার তো দরকার হবে না, আমরা রুটি কিনে জেলি জ্যাম দিয়ে আমরা খেয়ে ফেলবো। তো সেভাবে 1 মাস চললো। তারপরে যখন স্কুল খুললো তখন মৈত্রীদি বললো যে ওয়ালি, কমল তোমরা কিন্তু এখন ভাই কেটে পড়ো, আমি তো এই স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, স্কুল খুলে যাবে, এখানে এরা সব অবস্থাপন্ন লোক আমাকে উচ্ছেদ করে দেবে। তখন আমরা এমআর সিদ্দিকী সাহেবের এক কাজিন, ওখানে ওদের দুটো বিল্ডিং ছিল 4 তলা, তারা এগুলো ভাড়া দিয়ে ফ্যামিলির একাংশ থাকতো। তা আমরা ওখানে গেলাম, গিয়ে বললাম যে আমাদেরকে একটা ফ্ল্যাট ভাড়া দেন। বললো যে এক একটা ফ্ল্যাট তো 500 টাকা ভাড়া, আমি ডিসকাউন্ট করে 400 টাকা তৌফিক ইমাম সাহেবকে দিয়েছি, আমার মায়ের আত্মীয়, আপনাদেরকে তো আমি দিতে পারবো না। তো আমি বলছি আমরা থাকবো কোথায়, একটা ব্যবস্থা তো করেন, আপনার গ্যারেজে দেন, গাড়ি তো নাই আপনার। বলছি গ্যারেজে আপনারা 5-6 জন লোক কী করে থাকবেন, তো কি করা যায়, দাঁড়ান একটা টিন শেড করে দেই, ইলেকট্রিসিটি দেবো, পানি দেবো, কিন্তু 250 টাকা ভাড়া দেবেন। তো আমি বললাম যে এটা তো একটু বেশি হয়ে যায়। বলছে ঠিক আছে, যদি দেশ স্বাধীন হয় ডিসেম্বরের মধ্যে, তাহলে শেষ মাসের ভাড়া নভেম্বরে ভাড়া দিতে হবে না, আর ডিসেম্বর তো ফ্রি। খুবই ডিসেম্বর ইন্টারেস্টিং। তো আপনার এই 2 মাসের ভাড়া আর দিতে হয়নি। কমল সিদ্দিকি ছিল, কমল সিদ্দিকে আপনার ছিল ট্রান্সপোর্টের চার্জে ছিল 4-5টা গাড়ি, কে কখন চায়, এটা তেলগুলোর হিসাব রাখা। একদিন বললো যে না বস, আমাকে বস বলতো, না এখানে এটা হবে না, আমি যুদ্ধ করব। আমি যে যুদ্ধ করার দরকার তো নাই, ইন্ডিয়ানরা আমাদেরকে স্বাধীন করে দেবে। আর যুদ্ধে যদি আপনি যান, তাহলে একটা পিনও যদি আপনার হার্টে লাগে আপনি মারা যাবেন। তো আপনার যুদ্ধ করে লাভ কি, মানে আপনার চোখ যাবে, কান যাবে, হাত যাবে, মানে সত্যি সত্যি চোখ হাত যাবে। আপনি বরঞ্চ আমার মতো এখানে থাকেন, আমরা 2 জন এই বন্ধু বান্ধবকে নিয়ে হাসি ঠাট্টা করবো, হিন্দু যুবতী সুন্দরী মেয়ে ঠে আছে, এদের সাথে ঘোরাঘুরি করব, এগুলো দেখেন এভাবেই চলবে। কমল বলল যে না ওয়ালি সাহেব, আপনাকে দিয়ে হবে না, আপনি হয়ে গেছেন, নষ্ট হয়ে গেছেন। আপনাকে বললো? হ্যাঁ একদম, আপনি নষ্ট হয়ে গেছেন, আপনার সাথে আমার আর যোগাযোগ হবে না, আমি চলে যাই। তো সে চলে গেল। 8ই ডিসেম্বর যে গেলাম, 9 তারিখে দেখা হলো সকালে, খুব খুশি, বলছে দেশ স্বাধীন করে ফেলছি, মাগুরা স্বাধীন হয়ে গেছে, নড়াইল স্বাধীন হয়ে গেছে, যশোর তো দেখতেছেনই, এখন আর এটার সময়ের ব্যাপার, খুলনা স্বাধীন হয়ে যাবে, ওখানে হায়দার আছে, হায়দার একটু যুদ্ধ করবে কিন্তু সুবিধা করতে পারবে না। এই হলো অবস্থা। 16 তারিখ ঢাকায় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলো যৌথ বাহিনীর কাছে, বাংলাদেশ ও ভারত যৌথ বাহিনীর কাছে। আর বাংলাদেশের তখন আনুষ্ঠানিক একটি সরকার আছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাজউদ্দিন আহমদ এবং সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে। সেই সরকারের প্রতিনিধিরা কেন 16 তারিখ আসলেন? আপনি দেখেন, মোহাইমেন সাহেবকে তো আপনি চিনতেন, চিন্তা, পায়োনিয়ার প্রেসের মালিক। মোহাইমেন সাহেবের একটা বই আছে, মোহাইমেন সাহেবের একটা বই আছে, এটা কি না বলা কথা না এরকম কি একটা নাম, সেখানে ডিটেইল আছে। উনি আপনার জানা এবং আমার জানা, শোনেন একই জিনিস আমিও জানি। আমি মোহাইমেন সাহেবের কাছ থেকে যেটা শুনেছি, তাজউদ্দিন সাহেবের সাথে কিন্তু আমার দেখা হয়েছে অনেকবার, কথা হয়েছে মাত্র 2-3 বার, তাও সংক্ষেপে 1-2 কথা। উনি মোহাইমেন সাহেব বললেন যে তাইজউদ্দিন, ওরা তো তাইজউদ্দিন বলতেন ওই ঢাকাইয়া তাইজউদ্দিন আপনি যান না কেন, আপনার লুঙ্গি পরে তো আর যাইতে পারবেন না, আমার পায়জামা আছে আমি নিয়ে আসছি, পাঞ্জাবি আছে, এটা দেই, একদম ধোয়া। তাজউদ্দিন বলল যে না, আমাকে না করছে, ইন্ডিয়ান আর্মিতে আমার কিছু বন্ধুবান্ধব আছে, তারা বলছে যে এখন যদি আপনি যান তাহলে হঠাৎ আপনি কোনো গুলি টুলিতে মারা গেলে আমরা ঠাউর করতে পারবো না কে আপনাকে মেরেছে, এবং এখন আপনাকে আমরা সিকিউরিটিও দিতে পারবো না, কারণ আমরা খুব ব্যস্ত থাকবো সারেন্ডারের ব্যাপারটা নিয়ে, তা আপনি এখন যাবেন না। সেই জন্য আমি যাইনি। আমাকে পরে তারা 22 তারিখে যখন সমস্ত ক্যাবিনেট সহ একসাথে আমরা গেলাম, তখন তো আমরা রাস্তায়
সবাই সামনে দিয়েই গেছি, কোনো গোপনে তো যায় নাই, এটাই উনি বলছেন। প্রধান সেনাপতি এমএজি ওসমানীর অনুপস্থিতির কারণ কি? মেজর ওসমানী মনে করতেন যে সারেন্ডারটা, পাকিস্তান আর্মি যে সারেন্ডার করবে, এটা করাটা উচিত হলো মানিক শর কাছে, কারণ এক দেশ আরেক দেশের কাছে হেরে যাচ্ছে। এখানে ওই যে শিখটা মানে পূর্বাঞ্চলের প্রধান, এটা ঠিক হচ্ছে না। উনি এটা আপত্তি করলেন এবং ওনাকে যেতে বলেছিল। উনি বললেন যে না, আমি তো এখানে যাব না, আমি তো দেশের কমান্ডার, আমি একটা সাব সেক্টর বা সেক্টর কমান্ডারের কাছে আমি সারেন্ডার সেখানে সই করব না, সেখানে তোমরা অন্য কাউকে দিলে দাও না। তখন কাকে দেবে খোঁজ করতেছে। খন্দকার সাহেবকে পাওয়া গেল দুপুরবেলা, খন্দকার সাহেবকে হেলিকপ্টার করে পাঠানো হয়েছে, তখন সারেন্ডার শুরু হয়ে গেছে। উনি কোনো রকমে ওই পিছন দিকে দেখবেন ওনার ছবিটা, ওখানে দেখবেন ওই যে যাচ্ছে হেঁটে করে প্যারেড করে যে যাচ্ছে, নিয়াজি মাঝখানে, অরোরা, আর এই পাশে কিন্তু ক্যাপ্টেন হায়দর, এটা কিন্তু বাংলাদেশে। তারপর যখন সই হচ্ছে, আমি জিজ্ঞাসা করেছিলাম একজনকে যে ক্যাপ্টেন হায়দর থাকলেন না কেন? ও যে হায়দর এটা খুব ভালো কাজ করেছে। হায়দর তো প্রোটোকলে ও সমান না, সে তো থাকতে পারে না। কারণ কর্নেল ওসমানী থাকলে উনি বলতে পারতেন যে আমি ওই দেশের কমান্ডার ইন চিফ, কিন্তু হায়দরকে তো এমন কোনো অথরিটি কেউ দেয়নি। হায়দর নিজেকে কর্নেল ঘোষণা করে থাকতো। হায়দর সেরকম বেয়াদব লোকও না। হায়দরের দুর্ভাগ্য হলো, হায়দর ঢাকায় আসছিল তার বাপ অসুস্থ, দেখা করতে, বাপকে দেখতে। তখন সে সাথে খালেদ মোশাররফের সাথে দেখা করতে গিয়ে 75-এ ব্যাগরে মারা গেল। তার মানে যে একটা প্রচার আছে যে কর্নেল এমএজি ওসমানী তাকে আসতে দেওয়া হয়নি, না, এটা ঠিক না। মানে এটি আপনি আমি বিশ্বাস করি না। বা ওসমানীও পরবর্তীকালেও এ সম্পর্কে কিছু বলেন না, উনি বলেননি। ওসমানী খুব কথাবার্তা বলার ব্যাপারে খুবই মিতাচারী ছিলেন। উনি কোনো করতেন না, বাড়াবাড়ি রকমভাবে কোনো দাবি করতেন না যে আমি এই করেছি সেই করেছি। এ দাবি করতো মুশতাক সাহেব। আপনি আপনার নিজের স্মৃতির কথা বললেন, বই ৭১-এর ইতিকথা নিয়ে কথা বললেন। আমরা আশা করি যে আমাদের দর্শক শ্রোতারা এটি উপভোগ করবেন এবং এটি তাদের অনুপ্রাণিত করবে। শেষে আপনার বইটির যদি একটু ছবি দেখিয়ে দেন। জি। আমরা এতক্ষণ ৭১-এর ইতিকথা নিয়ে কথা বললাম এর লেখক ওয়ালিউল ইসলামের সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।